ডিয়ার ভিউয়ার্স, আজকে আবারও আমরা এসেছি সেন্টেন্স নিয়ে। আজকে আমরা সেন্টেন্সের পার্ট 2 আলোচনা করব। তো আলোচনা শুরুতেই বলে রাখছি, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিবেন। ধন্যবাদ। আলোচনায় আসা যাক। আমরা আজকে আলোচনা করছি সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। এর মাঝে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করেছিলাম পার্ট 1-এ। এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার হয়ে থাকে, ইয়েস নো কোয়েশ্চন এবং WH কোয়েশ্চন। তো আমরা WH কোয়েশ্চন এবং ইয়েস নো কোয়েশ্চন থেকে আজকে আমরা আলোচনা করব ইয়েস নো কোয়েশ্চন নিয়ে। তো প্রথমেই প্রেজেন্ট সিম্পল টেন্স। আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্সের। এখানে দেখেন বাক্য করা আছে, বাংলাতে দেওয়া আছে এবং ইংরেজিও করা আছে। তো এটা আমরা কিভাবে প্রশ্ন করব সেই বিষয়ে আলোচনা। এখানে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপে আছে, এটাকে আবার পরিবর্তন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে করা হয়েছে সেই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখেন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি কি ভাত খাই? ইয়েস নো কোয়েশ্চন করতে গেলে ইয়েস নো কোয়েশ্চন হচ্ছে যে কোয়েশ্চনের উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো দ্বারা হয়, সেটাই হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। যেমন আমি ভাত খাই, এখানে প্রশ্ন করা হচ্ছে আমি কি ভাত খাই, অর্থাৎ আমি কি ভাত খাই এটা উত্তর নো অথবা ইয়েস দিয়ে আসতেছে। যদি ভাত না খাই তাহলে হবে নো, এবং যদি ভাত খাই তাহলে হবে ইয়েস। তো এখানে দেখেন আমি ভাত খাই, আমি কি ভাত খাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি শব্দটা, এই কি শব্দটার মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। তো আমরা জানি যে কোনো টেন্স করতে গেলে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট, এই বিষয়গুলি থাকে। এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ইয়েস নো কোয়েশ্চনের বেশি পার্থক্য নেই, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসবো তাহলেই হয়ে যাবে। এখানে দেখেন আই ইট রাইস, এইখানেও আই ইট রাইস, ঠিক আছে, এটাই ঠিক থাকবে। এখানে আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা যখন টেন্স করেছিলাম নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকে না। নেগেটিভ যখন করেছিলাম তখন আমরা সাহায্যকারী ভার্ব ডু হিসাবে এনেছিলাম। তো এইখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই এবং সাহায্যকারী ভার্ব ছাড়া কখনো প্রশ্ন হয় না, সেহেতু আমরা ডু ভার্ব নিব সাহায্যকারী ভার্ব হিসাবে। আর ডু ভার্ব কেন নিব সেটাও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ যখন আলোচনা করেছিলাম তখন সেটা বলেছিলাম। তো আমরা এই প্রথমেই আমরা জানি কি সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে দিলেই কোয়েশ্চেন হয়ে যায়। তো দেখেন ডু আই ইট রাইস, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তো হচ্ছে আমি কি ভাত খাই, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা, সকল টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। এইখানে প্রশ্ন করতে হলে সাহায্যকারী ভার্বটা শুধুমাত্র আগে আসবে আর সব ঠিক থাকবে। তো এইখানে সাহায্যকারী ভার্ব হওয়ার কথা ছিল, এটা আগে আসছে, এই জন্য হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। এখন পরবর্তী বাক্যে আসেন, সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে হচ্ছে সে কি ভাত খায়। তো এই ক্ষেত্রে দেখেন হি ইটস রাইস, এটার মাঝেও সাহায্যকারী ভার্ব নাই। তো এই ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব দিলেই হচ্ছে, শুরুতেই সাহায্যকারী ভার্ব দিব। তো সাহায্যকারী ভার্ব আমরা জানি যখন নেগেটিভ করেছিলাম ভার্বের শেষে এস থাকলে, ভালো করে মনে রাখতে হবে, ভার্বের শেষে এস থাকলে সাহায্যকারী ভার্ব আসবে ডাজ। এবং এই ডাজ কেন আসলো, কেমনে আসলো, এটার বিস্তারিত আলোচনা নেগেটিভ সেন্টেন্সে করেছি, আপনারা ওই পার্ট দেখলে অবশ্যই পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে ডাজ হি ইট রাইস,
এখানে দেখেন ইটস ছিল, এখানে এসটা নাই, অর্থাৎ ভার্বের শেষে যে এস ছিল এটা নাই, এটা চলে গেছে ডাজের কাছে। তো এটা কিভাবে গেছে এটাও নেগেটিভ সেন্টেন্সে আলোচনা করা হয়েছে। তো সে কি ভাত খায়, ডাস হি ইট রাইস। এরপরের বাক্য, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তো এখানে সহজ হয়ে গেল, সাহায্যকারী ভার্ব আছে, এখানে সাহায্যকারী ভার্ব ছিল না, বাইরে থেকে ডু অথবা ডাজ আনতে হয়েছে। এখানে সাহায্যকারী ভার্ব আছে, সুতরাং শুধু সাহায্যকারী ভার্বটা সামনে নিয়ে আসলেই হয়। অর্থাৎ এই এমটা এসে পড়ছে এইখানে, আর আই চলে গেছে এইখানে। অর্থাৎ আই এম এ স্টুডেন্ট, আর এটা হচ্ছে এম আই এ স্টুডেন্ট। অর্থাৎ আমি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র। আলোচনা শেষ। এরপর পরের বাক্য, সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। সে কি একজন কৃষক। সেম আগেরটার মতোই সাহায্যকারী ভার্ব এসে পড়ছে এখানে, আর হি এইখানে। অর্থাৎ সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব উলট পালট করলেই প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। ইজ হি এ ফার্মার, সে কি একজন কৃষক। এরপরের বাক্য, তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার। তারা কি খেলোয়াড়, প্রশ্নবোধক। তো এটাও নিয়ম একটাই, আর এখানে আসছে দে, এইখানে চলে গেছে। কিভাবে হচ্ছে, আর দে প্লেয়ার, তারা কি খেলোয়াড়। অর্থাৎ একদম সিম্পল, একদম সহজ। আমরা যদি সাহায্যকারী ভাবটা আগে নিয়ে আসি তাহলেই কোয়েশ্চেন হয়ে যায়। এরপর আমরা দেখেন পাস্ট সিম্পল টেন্সের আলোচনা করব। পাস্ট সিম্পল টেন্স, আমি ভাত খাইলাম, আই অ্যাট রাইস। আমি কি ভাত খাইলাম। এইখানে দেখেন সাহায্যকারী ভার্ব নাই, তো আমরা জানি সাহায্যকারী ভার্ব না থাকলে ডো আনতে হয়, ডো। তবে এখানে ডোর পরিবর্তে আসতেছে ডিড। কেন আসতেছে এটা আমরা নেগেটিভ সেন্টেন্সে করেছিলাম পার্ট 1-এ, ওইটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এটুকু মনে রাখি, মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই আসবে ডিড। মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে সাহায্যকারী ভার্ব আসবে ডিড, তারপর মূল ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম থেকে হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। অ্যাট হচ্ছে ইট, অ্যাটের পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। আর এখানে যদি মূল ভার্ব পাস্ট ফর্ম থাকে তাহলে হবে ডিড। এটুকু আমাদের মনে রাখলেই হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব পাস্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভার্ব হবে ডিড, আর মূল ভার্ব পাস্ট ফর্মটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। এজন্য হচ্ছে কি, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খাইলাম। এখন ডিড কেন হচ্ছে সেটার আলোচনা নেগেটিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে, আপনারা সেটা ফলো করলেই হবে। তো এবার পরের সেন্টেন্স, সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর। এখানে দেখেন সাহায্যকারী ভার্ব আছে, তো আগের নিয়ম শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবো, সাবজেক্টটা পরে। তাহলে হি ওয়াজ হচ্ছে ওয়াজ হি, পরে এ ডক্টর ঠিক আছে। তাহলে সে কি একজন ডাক্তার ছিল, ওয়াজ হি এ ডক্টর। এরপরের আলোচনা, তারা শিক্ষক ছিলেন, দে ওয়ার টিচার। তো ওয়ার সাহায্যকারী ভার্ব ওয়ার এইখানে আসছে, দে চলে গেছে এইখানে, অর্থাৎ ওয়ার দে টিচার, তারা কি শিক্ষক ছিলেন। এরপরের বাক্য আমরা যাচ্ছি ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে। ফিউচার সিম্পল টেন্সে আমি ভাত খাইবো অথবা খাবো। এখানে দেখেন আই শ্যাল ইট রাইস, এইখানে সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব এখানে চলে আসছে, আর সাবজেক্ট এখানে চলে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাইব অথবা খাবো। তারপরে সে ভাত খাইবে অথবা খাবে, হি উইল ইট রাইস। এইখানেও দেখেন সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্বটা শুরুতে চলে আসছে আর সাবজেক্ট পরে যাচ্ছে, অর্থাৎ উইল হি ইট রাইস, সে কি ভাত খাইবে। এই তো ফিউচার সিম্পল টেন্সের আলোচনা শেষ। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তো এটা দেখেন সাহায্যকারী ভার্ব আছে, শুধু সাহায্যকারী ভার্বটা যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে ইয়েস নো কোয়েশন হচ্ছে এবং সাবজেক্ট পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এম আই ইটিং রাইস, অর্থাৎ আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি। এরপরের বাক্য, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। এখানে দেখেন সাহায্যকারী ভার্ব আছে, এই সাহায্যকারী ভার্ব শুরুতে আসছে,
সাবজেক্ট পড়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা নিয়ম একই, কঠিন কিছু নাই। তো হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? তারপরের বাক্য, তারা ভাত খাচ্ছে। দে আর ইটিং রাইস। তো আমরা এখানেও দেখছি সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব শুরুতে আসছে, সাবজেক্ট পড়ে যাচ্ছে। আর দে ইটিং রাইস, অর্থাৎ এখানেও সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব উল্টাপাল্টা করা হয়েছে, স্থান পরিবর্তন করা হয়েছে, সুতরাং প্রশ্নবোধক হয়ে গেছে। আর দে ইটিং রাইস, অর্থাৎ তারা কি ভাত খাচ্ছে। কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস, এখানে দেখেন সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব শুরুতে আসছে এবং সাবজেক্ট পড়ে যাচ্ছে। তো পরিবর্তিত হয়ে হচ্ছে ওয়াজ আই ইটিং রাইস, অর্থাৎ আমি কি ভাত খাচ্ছিলাম, প্রশ্নবোধক হয়ে গেল। এরপর তারা ভাত খাচ্ছিল। দি ওয়ার ইটিং রাইস, এইখানেও সাহায্যকারী ভার্ব আছে ওয়ার, সাহায্যকারী ভার্ব শুরুতে আসছে, সাবজেক্ট পড়ে যাচ্ছে, অর্থাৎ কি ওয়ার দে ইটিং রাইস, অর্থাৎ তারা কি ভাত খাচ্ছিল, প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। এরপরের বাক্য পরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খেতে থাকব। আই শ্যাল বি ইটিং রাইস। এইখানে সাহায্যকারী ভার্ব শ্যাল বি, আমরা জানি সাহায্যকারী ভার্ব শুরুতে নিয়ে আসলেই হয়, তবে একটা কথা, আমরা যখন নেগেটিভ করেছিলাম বি আলাদা হয়েছিল, সেম এখানেও আলাদা হবে। বি কখনো সাবজেক্টের সামনে আসে না, এই নিয়মটুকু মনে রাখলে হবে। বি কখনো সাবজেক্টের সামনে আসে না, সুতরাং শ্যালটা শুধু আসছে, শ্যাল। আই পরিবর্তিত হয়ে ওইদিকে গেছে, তারপর বি যথাস্থানে আছে, অর্থাৎ শ্যাল আই বি ইটিং রাইস, অর্থাৎ আমি কি ভাত খেতে থাকবো। এটা ছিল আমি ভাত খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস। এটা হচ্ছে আমি কি ভাত খেতে থাকবো, শ্যাল আই বি ইটিং রাইস। তারপর তারা ভাত খেতে থাকবে। দে উইল বি ইটিং রাইস, এইখানেও সাহায্যকারী ভার্ব উইল আসবে, শুধু উইল বির স্থলে। তারপর দে সাবজেক্ট পড়ে যাচ্ছে, বি যথাস্থানে আছে, ইটিং এবং রাইস, তাহলে হচ্ছে উইল দে বি ইটিং রাইস, তারা কি ভাত খেতে থাকবে। এই তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, এখানে দেখেন সাহায্যকারী ভার্ব আছে, শুরুতে নিয়ে আসলাম আর সাবজেক্ট পরে নিলাম। আই হচ্ছে কি হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। তারপর সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, এখানে সাহায্যকারী ভার্ব আছে, এই হ্যাজ শুরুতে আসছে, হি পড়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাজ হি ইটেন রাইস, অর্থাৎ সে কি ভাত খেয়েছে। অর্থাৎ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা শেষ। এরপর আমরা আসবো পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ইটেন রাইস। তারপর এই সাহায্যকারী ভার্ব থেকে শুরুতে নিয়ে আসলাম, সাবজেক্ট করে, প্রত্যেকটা একই নিয়ম। হ্যাড আই ইটেন রাইস, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাড আই ইটেন রাইস, অর্থাৎ আমি কি ভাত খেয়েছিলাম। এই তো পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনা শেষ। এরপর আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। আমি ভাত খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এই ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতো শুধুমাত্র একটা শব্দ আসবে। সাহায্যকারী ভার্ব দুইটা শব্দ যখন থাকে, একটা শব্দ সামনে আসে, এই জন্য শুধু শ্যাল আসছে, আর হ্যাভ ওই স্থানেই থাকবে, আর আইটা সাবজেক্ট শ্যালের পরে যাচ্ছে, অর্থাৎ আই শ্যাল হ্যাভ ইটেন রাইস হয়ে যাচ্ছে শ্যাল আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি কি ভাত খেয়ে থাকবো। তারপর সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। এইখানেও দুইটার থেকে একটা সাহায্যকারী ভার্ব, দুইটা শব্দ থেকে একটা শব্দ আসছে, উইল আগে আসছে, হি সাবজেক্ট পরে যাচ্ছে,
হ্যাভ যথাস্থানে আছে ইটেন রাইস, অর্থাৎ উইল হি হ্যাভ ইটেন রাইস, সে সে কি ভাত খেয়ে থাকবে। এ তো ফিউচার পারফেক্ট টেন্সের আলোচনা শেষ। এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকক্ষণ ধরে আমি মাছ ধরতেছি। আই হ্যাভ বিন ক্যাচিং ফিশ সিন্স লং টাইমস। এখানে দেখেন হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, আমরা আগে থেকেই জানি একটা শব্দ যাবে, তো প্রথমেই হ্যাভ আসছে আর আয়ের স্থলে হ্যাভের পর আই যাচ্ছে, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব পরিবর্তিত হয়েছে। তো হ্যাভ আই বিন ক্যাচিং ফিশ সিন্স লং টাইমস, বাকিটুকু ঠিক আছে, বিনের পর থেকে সবটুকু ঠিক আছে। এইখানেও দেখেন বিনের পর থেকে সবটুকু ঠিক আছে। তো এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে আমি মাছ ধরতেছি, এখানে হচ্ছে আমি কি অনেকক্ষণ ধরে মাছ ধরতেছি, অর্থাৎ অনেকক্ষণ ধরে আমি কি মাছ ধরতেছি এরকম। তারপর সে এই স্কুলে 3 বছর ধরে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। তো এখানে দেখেন হ্যাজ সাহায্যকারী ভার্ব আছে, হ্যাজ বিন শুরুতে আসবে শুধু হ্যাজ, এই যে হ্যাজ আসলো, তারপর এই হি, পরে বিন থেকে বাকিটুকু সব ঠিক আছে, বিন থেকে সব ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ সে কি এই স্কুলে 3 বছর ধরে পড়ছে। এরপর আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল হইতে বৃষ্টি হচ্ছিল, সকাল হইতে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। তো এখানে দেখেন হ্যাড সাহায্যকারী ভার্ব, বিনও আছে সাথে সাহায্যকারী ভার্বের, হ্যাড বিন। তো আমরা জানি কোশ্চেন করতে গেলে শুধু একটা শব্দ আসে, হ্যাড, ইট পড়ে গেছে, বিন থেকে বাকিটুকু সব ঠিক, বিন থেকে সব ঠিক, অর্থাৎ হ্যাড ইট বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল হইতে কি বৃষ্টি হচ্ছিল। এরপর পাস্ট পারফেক্ট টেন্স শেষ, এরপর আসছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেন 2 বছর পর্যন্ত তারা কলেজে আসতে থাকবে। দে উইল হ্যাভ বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স। তো এখানে দেখেন সাহায্যকারী ভার্ব 3টা শব্দের, উইল হ্যাভ বিন। তো এই ক্ষেত্রে আমরা জানি একটা শব্দ শুরুতে আসে, তো এখানে উইল আসছে, এই উইলটুকু শুধু সামনে আসছে, আর দে সাবজেক্ট হিসেবে পড়ে যাচ্ছে। উইল দে পরে হ্যাভ বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, হ্যাভ বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, এটুকু ঠিক আছে। তো এখানে ছিল দে উইল হ্যাভ বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত তারা কলেজে আসতে থাকবে। আর এটা হচ্ছে উইল দে হ্যাভ বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত তারা কি কলেজে আসতে থাকবে। এই তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে করতে হয় ইতিমধ্যে আমরা আলোচনা শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।